আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করি গ্রামীণ লাইফ আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসছি প্রতিদিনের মতো কাজগুলো সারতে। গত পরশু এত অসুস্থ ছিলাম যে পরশু আমি তেমন লং ভিডিও দিতে পারিনি। ভিডিও করেছিলাম কিন্তু এডিটিং করতেই পারিনি। যার জন্য পরশু দিনের ভিডিও কালকে দিয়েছি। কালকে সারাদিনই রেস্ট নিয়েছি। ভিডিওর কোনো কিছুই করিনি। তো কালকে আমার ওইভাবে বলা হয়নি ভিডিওতে আসল কথা। আজকে বললাম ভিডিওতে। তো আজকে ভিডিও জন্য আজকে একটু ভালো লাগছে, শরীরটা অনেকটা ভালো। এই গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমি আরও এত গরমে আমি বমি হয়ে গিয়েছিল। মানে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। বিকালের দিক একটু ভালো ছিল। তারপরে বিকালের দিকে একটু ভিডিওটা ছোট্ট একটা ভিডিও পরশুদিন আমি দিয়েছিলাম। তো আজকে মোটামুটি অনেকটাই সুস্থ। আর সকালবেলাতে না খুব একটা যে গরম হচ্ছে, গরম নাই। দেখা যায় যে রাত ২টো ২:৩০টার পরে সুন্দর ঠান্ডা পড়ে এবং সকাল ৮টা ৮:৩০ বাজতেই এত গরম পড়ে যায় যে এখানে দাঁড়িয়ে মানে উঠোনে তো দূরে থাক, ঘরের ভিতরে যে একটু বসে থাকবো তার উপায় নেই। ফ্যানের বাতাস এত গরম লাগে যে ফ্যানের বাতাস আর ভালো লাগে না। সবসময় হাত পাখা নিয়েই দেখা যায় যে গাছের ছায়াতে যেয়ে বসে থাকি, যেখানে বাতাস সেখানে যেয়ে থাকি। আর আমাদের এখানে আমার দক্ষিণ সাইডে পুকুর পাড়ে ওইখানে অনেক সময় বাতাস আসে, তখন যে অনেকটা সময় কাটাই ওখানে বসে থেকে। কিন্তু যখন বাতাসটা থেমে যায়, বাতাস মানে আসেই না, অনেক সময় বাতাস আসে না, তখন মনে হয় যে আল্লাহ কি যে অবস্থা হয়ে যায়। মানে যে মানে কি আর বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। এত গরমে সেদিন আমি কান্নাই করে ফেলেছিলাম। আমার এরকম অবস্থা হয়েছিল। তো আজকে মোটামুটি অনেকটা সুস্থ আল্লাহর রহমতে। আজকে সকালবেলা ভালোই লাগছে। ঠান্ডায় অনেকটা কাজ করছি। আর আমি বিশেষ করে সকালবেলাতেই মোটামুটি সব কাজ শেষ করে ফেলি। প্রায় ৫টা পৌনে ৫টার দিকে আমি উঠে যাই। উঠার পরে দেখা যায় যে আমি টুকটুক করে সব কাজ করে নেই। আর আজকেও উঠেছি প্রায় কত ৫টা পৌনে ৫টায় উঠেছিলাম। কিন্তু জাগনা ছিলাম। বিছানা থেকে উঠতে দেখা গেছে যে ৫টা ৪০-৪৫ এর মতো বেজেছিল। তো এর মধ্যেই দেখেন আমাদের পুকুরের মাছ মারা হয়েছে। সব পুকুরের মাছ বিক্রি করে দেওয়া হয়েছে। তো এখান থেকে কিছু মোয়া মাছ তো আমাদের নিজেদেরই মানুষ, এক মামা ওটা লিজ নিয়েছিল। ওটা সবার ভাগের পুকুর। তো সবাই মিলেই লিজের টাকা ভাগাভাগি করে নেওয়া হয়। তো সে মামাটা সব পুকুরের মাছ একদম বিক্রি করে দিল। কিছু মোয়া মাছ ছিল। মানে সব এখনও মারিনি। পানিটা একদম সেচে তারপরে দেখা যাবে কই, জিয়াল, শিং মাছ, আমরা এখানে শিং মাছকে জিয়াল মাছ বলি। তো সব মাছ মারা হবে। তো আজকে বড় মাছগুলো সব বিক্রি করে দিল। কেমন যেন পুকুরে বড় মাছ খাইতে ইচ্ছে করে না। আর ছোট মাছও এমনিতে আমার পছন্দ না। আমার শ্বশুরের খুবই পছন্দ। তো এনেছে অলরেডি আমি একজনকে মাছটা কাটতে দিয়েছি, কারণ ছোট মাছ একদমই কাটি না। আর ছোট মাছ কাটতে গেলে আমি বাকি কাজগুলো শেষ করতে পারবো না। যার জন্য পাশের বাড়ি এক ভাবিকে দিয়েছি মাছগুলো কাটতে। এর মধ্যে মোটামুটি আমার উঠোন বাড়ি সব কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। থালা বাসনগুলো ধোয়া হয়ে গেলে এরপরে কাটাকুটা শুরু করে দেব। আজকে রান্না করব, গতকালকে লাউ নিয়ে আসছিলাম, তারপরে করলা নিয়ে আসছি। করলা ভাজি করব আলু দিয়ে, আর লাউ রান্না করব ডাউল দিয়ে। আমার শ্বশুর গতকালকেই বলেছে যে লাউ মাছ ডাল দিয়ে সুন্দর করে রান্না করো। আমার কাছে ভালো লাগে মাছ ডাল দিয়ে লাউ, খুবই পছন্দ আমার। সেটাই রান্না করব। এদিকে থালা বাসন ধুতে দিতে অনেক সময় লেগে যায়, অনেকটা সময় লেগে যায়। দেখা যায় যে বারবার করে থালা বাসন, তারপরে এই ট্যাপ না থাকায় এখন আর এক সমস্যা দেখেন। এতদিন মোটর ছিল না, তখন ঠিকই টিউবওয়েল চেপে চেপে কাজ করতাম। এখন মোটর হয়েছে, সুবিধা হয়েছে। তারপরেও বলছি যে পানির ট্যাঙ্ক এবং ট্যাপটা সুন্দর করে বসিয়ে নিলে ভালো হতো। কারণ দেখা যায় পানি একদম বালতিতে নিয়ে এই থালা বাসন ধোয়াটা অনেক সময় ঝামেলাই মনে হচ্ছে। তো একটা সুবিধা দিলে আরেকটা মানে আরেকটার চাহিদা বেড়ে যায়। তো দেখেন আমরা মানুষ এরকম। কি আর করব, সুবিধা হলে তো নিজেরই ভালো হয়, কাজটাও খুবই তাড়াতাড়ি হয়। আর বালতিতে করে পানি চেপে নিয়ে, এখন তো আর পানি চাপতে হয় না, মোটর দিয়ে বালতি ভরে তারপরে থালা বাসনগুলো পরিষ্কার করে নিই। এখন এটাতেও বিরক্ত লাগছে, মনে হচ্ছে যে একদম পানি ধরে রেখে কাজ করলে একটু ভালো হতো। বারবার করে ঘটি দিয়ে আবার থালা বাসনগুলো ধুতে হচ্ছে, একটু বিরক্তিও লাগে মাঝে মধ্যে। আর যাই হোক, আলহামদুলিল্লাহ যেটাই আছে অনেকটা ভালো আছি এখন।
নিবিড়ের আব্বু আমার কথা শুনছে আর বলছে যে এতদিন এখানে এসে টিউবওয়েল চেপে চেপে কাজ করতে, এখন মোটর করে দিছি, এখন আবার বলছে যে পানির ট্যাঙ্ক তাড়াতাড়ি বসিয়ে দাও, কাজ করতে বিরক্ত লাগছে। যে একটা তোমার সমস্যা মিটাচ্ছি আর একটা চাহিদা তোমার বেড়ে যাচ্ছে। তো ওকে ওর সাথে কথা বলছিলাম আর হাসছিলাম। এদিকে পুরো বালতিগুলো ভরে রাখলাম। একদম সব ৪-৫টা বালতি ছিল, সব ভরে রাখলাম। কারেন্ট চলে গেলে একটু সমস্যা হয়। তারপরে এই তো চলে আসছি রান্নাঘরে। থালা বাসনগুলো সুন্দর করে গুছিয়ে রেখে এরপর কাটাকাটি শুরু করে দেব। তাড়াতাড়ি করছি। এদিকে নিবিড় আর নিবিড়ের দাদু গেছে একটু বাজারের দিকে। নিবিড় তো সকালবেলা উঠে অনেক ভোরবেলাতেই উঠেছে। উঠেই ওরা সোজা চলে গেছে বাজারের দিকে। ওইখানে যেয়ে ও নাকি আজকে পরোটা খাবে। এমনি বাড়িতে পরোটা করে দিলে খাবে না, কিন্তু ও বাজারে যেয়ে বায়না ধরে যে ডিম আর পরোটা খাবে। তো কি করবে, গ্রামের বাজারে গিয়েছে, ওখানে সবার সাথে দেখা হবে। সকালবেলা বাজারে গেলে অনেকের সাথেই দেখা হয়, গ্রামের বাজার। তো আমার শ্বশুর প্রত্যেক দিন যায় না, তো আজকে নিবিড়ের এত বায়না ধরেছে যে ওর জেদটা মিটাতে গিয়ে আমার শ্বশুরকেও যেতে হলো। তো এদিকে নিবিড়ের আসার আগেই আমি কাটাকুটা শেষ করে নিচ্ছি তাড়াতাড়ি করে। ও আসলে দেখা যায় কি ওর খাওয়া দাওয়া, তারপরে ওর পিছনে প্রায় ঘন্টাখানেক সময় লেগে যায়, যার জন্য ভাবলাম যে তাড়াহুড়ো করে এগুলো কেটে নিই। এদিকে নিবিড়ের আব্বুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। দিন যত যাচ্ছে একটু কি অসুস্থতা কমবে, তারপরে ওর শরীরটা খুবই খারাপ ছিল। জ্বর থেকে প্রায় এখন জ্বরটা অনেকটা নাই, ভালোই আছে, জ্বরটা কমেছে, কিন্তু ওর শরীরটা এত দুর্বল করে দিয়েছে। বলছে যে এবারের জ্বরে আমি পুরো দুর্বল হয়ে গেছি, আর কথাই বলতে ইচ্ছে করছে না, এক জায়গায় দাঁড়াতে ইচ্ছে করছে না, কিছু খাইতেও পারছে না, ভাত খাইতে পারছে না মোট কথা। তো আজকে ভাবছি যে গাছ থেকে কাঁচা আম পেড়ে ওকে একটু আমের টক করে দেব। তো এবার কেমন জানি আমের টক এ পর্যন্ত আমি খাইনি, একবারের জন্য আমের টক করিনি। দেখা যায় যে আম আস্তে আস্তে এতদিনে ৪-৫ বার ৬ বারও হয়ে যায়। সবসময় ফ্রিজে আমের টক আমি ধরেই রাখি। দেখা যায় যে দুপুরের দিকে একটু ডাউল রান্না করলে অথবা ভাত খাবার শেষে টক খাইতে ভালো লাগে। লাউটা অনেক সুন্দর, একদম কচি। গতকালকে নিবিড়ের আমি বাজারে গিয়েছিলাম। এত অসুস্থতার মধ্যেও আমি বাজারে গিয়েছিলাম। কারণ আমি নিবিড়ের আব্বু এদিকে অসুস্থ। তারপরে আমার শ্বশুর তো অনেক বয়স হয়ে গেছে। তাকে এত রোদের মধ্যে আমি একদম দুপুর পর গিয়েছিলাম। প্রায় ১২টা ১২:৩০ দিক গিয়েছিলাম। আস্তে, আস্তে প্রায় ৩টা বেজে গেছে। তো আসলে কি করব, বাজারে বাড়িতে একটা তরকারি নাই বললেই চলে। কাঁচা সবজি নেই। তো যার জন্য আমার শ্বশুরকে বললাম যে আপনাকে যেতে হবে না, আমি যাই। আর নিবিড়ের আব্বু শহরে গিয়েছিল, ওর অফিসে আমি যেয়ে ফোন দিয়েছিলাম। তো আমার সাথেই বাজার করে নিয়ে আসছি, আমরা একই সাথে চলে আসছি। নিবিড়ের আব্বুর মোটর সাইকেলে করেই আমি আসছি। আসার সময় একটু সুবিধাই হয়েছে। এখন ৬টা ৬:৩০ বেজে গেছে। গরমটা যেন আস্তে আস্তে বাড়ছে। মানে সূর্যর দেখা এখনো মেলেনি, তারপরে মনে হচ্ছে যে এখন থেকে একটু একটু গরম লাগছে। আর এই রান্নাঘরে ঢুকলে তো আরো অবস্থা খারাপ হয়ে যায়, একদম ভিজে যাই রান্না করতে ঘেমে। আর এত গরমে না, আর পুরোনো কাপড়গুলোই বেশি ভালো লাগে, সুতি পুরোনো কাপড়গুলো। আর আমার না নতুন কাপড় চোপড় কেমন যেন পরতে ইচ্ছা করে না। পুরোনো কাপড়টা গরমের সময় পরতে খুবই মজা লাগে। আর যার জন্য আমি একটা ২-৩টা জামা দিয়ে প্রায় ভিডিও আমার হচ্ছেই। মানে নতুন কাপড় চোপড় কেমন যেন পরতে ইচ্ছে করে না। নিবিড়ের আব্বু অনেক সময় বলে, তুমি এই ২-৩টা ড্রেস দিয়েই তুমি ভিডিওগুলো করো, কেমন লাগে? কি করব, আমার ভালো লাগে না নতুন কাপড় চোপড় পরে দেখা যায় ভিডিও করতে। তারপরে কেমন যেন আমার অস্বস্তি লাগে নতুন কাপড় চোপড় পরলে। আর যার জন্য একটি সুতি পাতলা কাপড় পরেই আমি সবসময় থাকি। কেমন যেন সবথেকে পুরনো কাপড় চোপড়ই আমার সবথেকে বেশি ভালো লাগে পরতে এত গরমে। যার জন্য দেখা যায় প্রত্যেকদিন আমি একই রকমের ড্রেস পরেই ভিডিওগুলো আমার করা হয়। দেখা যায় সকালের দিকে যে ড্রেস পরি, দুপুরের দিকে গোসল-টোসল করে সন্ধ্যার দিকে আবার দেখা যায় যে আবার সেই কাপড়ই আমি পরে ফেলি। আমার এত ভালো লাগে। গরমের সময় দেখা যায় যে আমার মোটা কাপড় কোনো কিছুই পরতে ইচ্ছে করে না। তো যাই হোক, কি করব, এখন কারো পছন্দ না হলে তো কিছু করার নেই। কারণ আমার তো আমার নিজের স্বস্তিরও ব্যাপার আছে এত গরমে। এই তো করলাটা ভেজে নিলাম। শেষমেশ পেঁয়াজ, অনেকেই আছে করলাতে কাঁচামরিচ দেয় না। কেমন জানি আমি কাঁচামরিচটা একটু খাই। ঝাল না হলে আমার একটু ভালো লাগে না। খুব একটা ঝাল দেই না। করলা ভাজিতে বেশি ঝাল হলে খাওয়া যায় না। ২-১ টা মরিচ কেটে দিলাম। একটু ঝাল, ঝাল লাগবে, ভালো লাগবে খেতে। এরপরে যে ডাউলটা আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। কারণ মাছ ডাল তো এমনি ফুটালে দেখা যায় যে সেদ্ধ হয়ই না। যার জন্য প্রেসারে ২ টো সিজ দিয়ে নিয়েছি। এরপরে খুলে একদম লাউটা দিয়ে দিলাম, কারণ প্রেসারে লাউ দিলে তো একদম গলে যেত। সেজন্য আগেই ডাউলটা সেদ্ধ করে নিলাম। আর একটু জিরা বাটা দিয়েছি, একটু হলুদ দিলাম।
বেশি মশলা লাগে না আসলে ডাউলে। পরে পেঁয়াজ আর ৩-৪টা শুকনো মরিচ এবং পাঁচফোড়ন দিয়ে তেলে দিয়ে নিলেই মাশাআল্লাহ খেতে অনেক মজা লাগে। এরপরে মাছটা রান্না করে দিব। মাছটা সবার শেষেই রান্না করব। আর মাছ রান্না আহ মাছটার চচ্চড়ি করব। নিবিড়ের আব্বু এবং আমার শ্বশুর বলল পাতলা করে আলু দিয়ে, মানে ওই মুয়া মাছটা যেরকম বড় সাইজের সেই সাইজ করেই পাতলা করে আলুটা কেটে নিয়ে রেখে দিয়েছি। তো আলু দিয়েই রান্না করব। আমার শ্বশুর বলল আজকে একটু পাতলা করে আলু দিয়েই রান্না করে। তো মোটামুটি এই তো একদম তেলে দিয়ে নিলাম। আর আমার এই গ্যাসের চুলায় একটু নোংরা দেখতে ইচ্ছা করে না। দেখা যায় আমি রান্না করতেই থাকি আর আমি গ্যাসের চুলা পরিষ্কারও করতে থাকি। আর যদিও সবার শেষে আমি সুন্দর করে চুলাটা পরিষ্কার করে নিই। এই দেখেন এরকম সাইজ করে পাতলা করে কেটে নিয়েছি। মোয়া মাছ যে সাইজের সে সাইজ করে কেটে নিয়েছি। তো এটা মাখিয়ে রান্না করব। একদম গা মাখা সুরা করে নেব। আমার শ্বশুর আবার মোয়া মাছ গা মাখা সুরাই বেশি পছন্দ করে। আর অনেকেই আছে একটু ভুনা খায়। মোয়া মাছ আবার মাখিয়ে রান্নাটাই বেশি ভালো লাগে। আমি বেশিরভাগ সময় মোয়া মাছটা ছোটো মাছ হলেই আমি মাখিয়ে রান্না করি। একদম তেলে একদম কষা করে রান্না করি না। তো মোটামুটি আর আমার হাতের মাখানো তো তরকারি এর আগেও আমি বলেছি আমার যা ভাসুর এবং আমার শ্বশুরও খুবই পছন্দ করে। আমার শাশুড়িও খুব মাখানো তরকারি খুব সুন্দর করে। আমি মাখিয়ে রান্নাটা তার কাছে শিখেছি। আমি খুব একটা যে ভালো রান্না জানতাম বা এখনও যে খুব একটা পারি সেটা না, তবে চলে। এই তো সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। এদিকে আমি ভয়েস দিচ্ছিলাম বাড়ির বাইরে বসে, পুকুর পাড়ে বসে। আর পাখিগুলো এত ডাকছে, অনেক সময় যখন পাখিগুলো ডাকে আমি ওটা কেটে দিয়ে আবার নতুন করে ভয়েস দিই। দেখা যায় যে ওদের শব্দটাই আরও বেশি শোনা যায়। তো এটা একটু ঝোল রাখলাম, কারণ আলু একটু ঝোল না রাখলে দেখা যায় পরে নামিয়ে গেলে ঝোলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখা যায় যে একদম শুকনো হয়ে যায়। তো হালকা গামাখা থাকতে থাকতে আমি নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হতে হতে একদম আলু সব ঝোল শুষে নিবে আর তখন আরও বেশি মজা লাগবে খাইতে। তো রান্না মোটামুটি শেষ। এখন রান্না সব কিছু শেষ করে নিলাম। এই তো মোটামুটি আমার সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। সব কিছু পরিষ্কার করে নিলাম। ভাতটা প্রেসারে দিয়ে দিয়েছি। ডালটা হওয়ার পরে প্রেসারে আবার ভাত দিয়েছি। এখন গোসল করে তারপরে একটু পুকুর পাড়ের ওখানে যেয়ে বসবো। এত গরম আর ভালো লাগছে না। এই রান্নাঘর থেকে বের হলেই বাঁচি। এই তো গোসল করে চলে আসছি একটু পুকুর পাড়ে। দেখেন একটা গাছের পাতাও নড়ছে না। এত লম্বা লম্বা গাছ, উঁচু উঁচু গাছ, তারপরেও উপরের একটা পাতাও নড়ছে না। পুরো যেন থমকে আছে, সবকিছু একদম স্তব্ধ হয়ে আছে পুরো পাতাগুলো। এত গরম, অস্বস্তি লাগছে। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন এবং এত গরমে বেশি বেশি করে পানি পান করবেন এবং ছায়াতে থাকার চেষ্টা করবেন। সবাই সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।